নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। পুলওয়ামার সময় করিনি, বালাকোটে এয়ার স্ট্রাইকের সময় করিনি, অভিনন্দন বর্তমান যখন বিমান ভেঙে পাকিস্তান হাতে ধরা পড়েন তখনও করিনি। আমরা কোনো সামরিক পরিস্থিতিতেই যুদ্ধের জিগির তুলিনি, আজও তুলব না। কিন্তু যা বলে গত রাতে যা ঘটেছে তাকে অস্বীকার করার কোনো উপায় আছে কি? বিষয়টি যথাসম্ভব সংক্ষেপে বলবো, তারপর যুদ্ধের সম্ভাবনাকে বাইরে রেখেই, আই রিপিট, যুদ্ধের সম্ভাবনাকে বাইরে রেখেই পরিস্থিতি পর্যালোচনার চেষ্টা করব। ভারতীয় সেনাবাহিনী সূত্রে যেটুকু খবর পাওয়া গেছে তা হলো পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনার মধ্যে সংঘর্ষ হয়েছে। তাতে ভারতের এক কর্নেল সহ 3 জন মারা গেছেন। তবে গুলি চলেছে এমন কোনো খবর দুই তরফেই প্রকাশিত হয়নি, কারণ সীমান্তে গুলি চললে জেনেভা কনভেনশন অনুযায়ী তাকে যুদ্ধই ধরা হয়। ভারতের সঙ্গে চীনের পুরো দস্তুর সীমান্ত নেই। আকসাই চীন থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রায় ৩,৫০০ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। পুরোটাই বিতর্কিত। তবে আপাতভাবে শান্ত এলাকা বলে মোটামুটি একেই সীমান্ত ধরা হয়। চীনের বিদেশ মন্ত্রকের দাবি, ভারতীয় সেনারাই নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ওদিকে যায়, আর চীনের সেনারা বাধা দিলে হাতাহাতি হয়েছে, তাতেই প্রাণহানি। চীনের তরফে ক্ষয়ক্ষতি কত? বেজিংয়ের সরকারি বয়ান সামনে আসেনি, কিন্তু কমিউনিস্ট পার্টি পরিচালিত গ্লোবাল টাইমসের রিপোর্টার ওয়াং ওয়েনম্যান টুইট করেছেন, সংঘাতে 5 চীনা জওয়ান মারা গেছেন, আহত 11। যদিও গ্লোবাল টাইমস সরকারিভাবে কিছু স্বীকার করেনি, ওই রিপোর্টারও পরে চাপে পড়ে নিজের বয়ান থেকে সরে এসেছেন। ভারতীয় সেনা সূত্রের খবর, চীনের দিকেও ক্ষয়ক্ষতি হয়েছে। 1975-এ অরুণাচলে শেষবার দু দেশের সেনার সংঘাত হয়েছিল। তারপর এই রক্তপাত, আর এটাই শেষ রক্তপাত হোক, আমরা সেটাই চাইব। শুধু বুঝে নিতে চাইছি পরিস্থিতি এই দিকে কেন গেল, আর অপ্রীতিকর কোনো পরিস্থিতির মোকাবিলায় আমরা, ভারত, কতটা প্রস্তুত। আকসাই চীন থেকে অরুণাচল প্রদেশ, তিব্বত দখলের পর থেকেই বিস্তীর্ণ এই এলাকা জুড়ে চীন ভারতের প্রতিবেশী। পুরোটাই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, দৈর্ঘ্য প্রায় ৩,৫০০ কিলোমিটার। মে মাসের গোড়ায় পূর্ব লাদাখে হঠাৎই অসংযত আচরণ শুরু করে পিপলস লিবারেশন আর্মি। বিশ্ব মহামারী পরিস্থিতিতে এমন সামরিক উচ্চাকাঙ্ক্ষা কল্পনাই করা যায় না। যদিও শান্তিরক্ষার যে দায় দায়িত্ব একটা সুপার পাওয়ারের থাকে, তা চীন কোনোদিনও পালন করেনি। পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলেন, যে দেশ নিজের ছাত্রদের ওপরেই ট্যাঙ্ক চালিয়ে দেয়, তাদের থেকে এর থেকে বেশি কী বা আশা করা যেতে পারে? ভারতীয় সেনা সূত্রে খবর, চীন পূর্ব লাদাখে স্থিতাবস্থা ভেঙে এগোনোর চেষ্টা করে। সেই উত্তেজনা গোটা নিয়ন্ত্রণ রেখা বরাবরই ছড়িয়ে পড়ে। শুধু আকসাই চীন বা লাদাখ নয়, সিকিম হয়ে অরুণাচল পর্যন্ত ভারতীয় সেনা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। দুই দেশের সেনা শান্তির সময়ের পজিশন ছেড়ে বেশ কয়েক কদম এগিয়ে যায়। শান্তির সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন থাকে ১.৫ লক্ষ ভারতীয় সেনা। যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে এলএসির যে কোনো লোকেশনে সেনা বাড়াতে পারে ভারত। ভারতের হাতে রয়েছে অত্যাধুনিক স্যাটেলাইট, ড্রোন, রেডার এবং শক্তিশালী যুদ্ধবিমান। লাদাখের বাহিনীর 14 কোরের অর্ধেকই চীনের মহারানিতে নিযুক্ত রয়েছে। হিমাচল ও উত্তরাখণ্ডে নির্দিষ্ট ব্রিগেড যুদ্ধ পরিস্থিতির জন্য সব সময় তৈরি থাকে। সিকিমে চীনের যে কোনো অ্যাডভেঞ্চার রোখার জন্য রয়েছে বাহিনীর 33 কোর। অরুণাচলে এলএসি পাহারা দেয় তেজপুরের 4 কোর এবং ডিমাপুরের 3 কোর। অরুণাচলে মাউন্টেন স্ট্রাইক যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকে। এছাড়াও রয়েছে অতি উচ্চতায় আক্রমণ করতে সক্ষম ভারতের অত্যাধুনিক ফাইটার প্লেনগুলি। দ্রুতপণ্য সেনা নিয়ে যেতে ভারতে মালবাহী সামরিক বিমানও চাইনিজ ফ্রন্টের জন্যই তৈরি রাখে ভারত। উল্টোদিকে চীনের সামরিক সমারোহ আরও বেশি সাজানো গোছানো। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অধিকাংশ লোকেশনে সড়ক যোগাযোগ রয়েছে চীনের। সিকিমের কাছে সিগাতসেতে যুদ্ধবিমানের ঘাঁটি বড় করেছে পিএলএ। অরুণাচলে উত্তর ও পূর্বাঞ্চলেও আক্রমণ চালানোর ঘাঁটি গেড়েছে চীন। তবে বেজিংও ভালোভাবে একটা কথা বোঝে, ৬২-র পরিস্থিতি এখন আর নেই। চীন অনেক শক্তিশালী, এটা জেনেও ভারত অতি সতর্ক। ওই তরফে সামান্যতম নড়াচড়া দেখলেই এই তরফে সেনা সমারোহ তৈরি হয়ে যায়। এবারও পরিস্থিতির অন্যথা হয়নি। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।
আমি শুরুতেই বলেছি এই সংঘাতকে একটা অন্য আঙ্গিক থেকে দেখব আমরা। নেটিজেনরা নিশ্চয়ই দিনভর সোশ্যাল মিডিয়ায় মতামত দিয়েছেন। আমি এবার তাদের বলবো একটু ডেটা খরচা করে বিশ্বের বিভিন্ন প্রান্তের নিউজ রিপোর্টিংগুলো পড়ুন। চীনের বিদেশ মন্ত্রকের আনুষ্ঠানিক বিবৃতির বাইরে কোনো মন্তব্য চোখে পড়েছে? না। সে দেশের নাগরিক সমাজ এই নিয়ে কি কিছু ভাবছেন? তারা কি আদৌ এই সীমান্ত সংঘাতের কথা জানেন? না, জানেন না। কারণ চীনে একজন আম নাগরিকের সেই স্বাধীনতা নেই। পূর্ব লাদাখে মে মাসের গোড়ায় উত্তেজনা শুরু হয়, তখন থেকে লাগাতার রাহুল গান্ধী সরকারকে খোঁচাচ্ছিলেন, চীন কি আমাদের এলাকা দখল করেছে? বারবার একই প্রশ্ন সামনে রাখছিলেন, অর্থাৎ সরকারকে লাগাতার চাপে রাখছিলেন। ৫-এর দশকে প্রথমে যখন অশান্তি শুরু হয়, তখন জওয়াহরলাল নেহরুকেও সংসদে ঠিক এমনই চাপের মুখে বারবার পড়তে হতো। আজ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বদলার দাবি জানিয়েছেন। বিরোধীরা প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে চাইছে। এদেশে বিরোধী ও নাগরিকের সেই স্বাধীনতা রয়েছে, এমনকি চীনের সমর্থনে যদি কেউ কথা বলতে চান, সেই স্বাধীনতা রয়েছে আমাদের দেশে। এই ধরনের পরিস্থিতিতে বিরোধীরা প্রতিশোধের দাবি তোলেন। তবে স্পষ্ট করে বলছি, ছোটোখাটো সীমান্ত যুদ্ধের পরিস্থিতিও চোখে পড়ছে না এখনই। দু দেশই নিজের বাহিনীকে এবার সংযত করবে। তবে যদি একান্তই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, দেখে নেওয়া যাক কার প্রস্তুতি কেমন। সামরিক উত্তেজনা যদি যুদ্ধের দিকে গড়ায়, তাহলে কি ভারত চীনের মোকাবিলা করতে পারবে? সীমানায় ভারত কি চীনকে যথাযথ জবাব দিতে পারবে? চীনের সেনার তুলনায় কতটা শক্তিশালী ভারতের সেনা? লাদাখ এবং হিমাচলের নিয়ন্ত্রণ রেখায় নর্দার্ন কমান্ডের জওয়ানের সংখ্যা ৩৪,০০০। উত্তরাখণ্ডে ভারতের সেন্ট্রাল কমান্ডের জওয়ানদের সংখ্যা ১৫,৫০০। ইস্টার্ন কমান্ডে চীনের লাগোয়া নিয়ন্ত্রণ রেখায় রয়েছে ১,৭৫,০০০ জওয়ান। সব মিলিয়ে ২,২৫,০০০ ভারতীয় জওয়ান কমব্যাট মোডে রয়েছে। নিয়ন্ত্রণ রেখায় চীনের সামরিক শক্তিও এক ঝলকে দেখে নেওয়া যাক। কারণ বহুদিন ধরেই ভারতের অভ্যন্তরে এই প্রচার হয়েছে যে চীন অনেক বেশি শক্তিশালী। তিব্বত মিলিটারি আর্মিতে রয়েছে ৪০,০০০ চীনা জওয়ান। শিনজিয়াং মিলিটারি আর্মিতে জওয়ানদের সংখ্যা ৭০,০০০। এলএসিতে চীনের ৯০ থেকে ১,২০,০০০ জওয়ান রয়েছে। সব মিলিয়ে নিয়ন্ত্রণ রেখায় চীনের সৈন্য সংখ্যা ২,০৪,০০০-এর মতো। এবার দেখে নেওয়া যাক ৩,৫০০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের বায়ুসেনার শক্তি কীরকম। ওয়েস্টার্ন এয়ার কমান্ডে রয়েছে ৭৫ ফাইটার এবং ৩৪ গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট। সেন্ট্রাল এয়ার কমান্ডে ৯৪ ফাইটার, ৩৪ গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট। ইস্টার্ন এয়ার কমান্ডে রয়েছে ১০১টি ফাইটার এয়ারক্রাফট। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের ২৭০টি যুদ্ধবিমান রয়েছে। চীনের কাছে মোট এয়ারক্রাফটের সংখ্যা ১৫৭। এই পাটিগণিত চীনও বোঝে, আবার ভারতও জানে। তাই রাজনাথ সিং কিছুটা আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ভারত এক টুকরো জমি নিয়েও সমঝোতা করবে না। তবে চীন হোক বা পাকিস্তান, প্রতিপক্ষ যেই হোক, যুদ্ধ কখনোই কাম্য নয়, কারণ তার পরিণতি হবে দুই তরফেই প্রাণহানি। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। যতদিন ধরে সাংবাদিকতা করছি, মনে হয় এই প্রথম কোনো সংঘাতে চীনের সরকারি বক্তব্য সামনে এলো। এতদিন আমরা বেজিংয়ের মুখ বন্ধ রেখে উস্কানি দিতেই দেখেছি। লাদাখে উস্কানি হোক বা পাকিস্তানকে মদত, সব ক্ষেত্রেই চীনা কূটনীতিকরা মুখের হাসিটা বজায় রেখেছেন। এখন কেন চীন তড়িঘড়ি বিবৃতি দিচ্ছে? কেন বেজিংকে দাবি করতে হচ্ছে যে ভারতই নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে? কারণ চীন বোঝে বিশ্ব মহামারীর পর তাদের পরিস্থিতি অনেকটা বদলে গেছে। চীনকে এখন একটা ভাইরাসের আতুরঘর হিসেবে চেনেন অধিকাংশ বিশ্ববাসী। পশ্চিমী দেশগুলিকে চীনের নাগরিকদের হেনস্থার শিকারও হতে হচ্ছে। ভূ রাজনৈতিক পরিস্থিতিও চীনের প্রতিকূলে আজ। লাদাখে যা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ধরনের সুযোগই খুঁজছেন। মার্কিন প্রেসিডেন্ট আগেই মধ্যস্থতার প্রস্তাব দিয়ে রেখেছেন। ভারত তাতে হ্যাঁ করার মানেই হলো চীন বিরোধী গোষ্ঠীতে দিল্লির নাম লেখানো। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর পাক অধিকৃত কাশ্মীর দিয়ে গেছে এবং তা ভারতের মিসাইলের আওতায় রয়েছে। জলপথে ভারতের দক্ষিণ দিয়ে চীনের তেলের ট্যাঙ্কারগুলো যায়। সেখানে নিজের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলিও স্টেশন করার জন্য দীর্ঘদিন ধরে ভারতকে অনুরোধ করে চলেছে আমেরিকা। ভারত এখনও হ্যাঁ করেনি। চীন জানে ভারতকে বেশি চাপ দিতে গেলে দক্ষিণ চীন সাগরে নিজের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে।
কারণ বিশাল বাজারের লোভে অধিকাংশ শিল্পোন্নত দেশই ভারতের পাশে দাঁড়াবে। লাদাখ প্রদেশের এক টুকরো জমির জন্য এত বড় ঝুঁকি কি বেজিং নেবে? মনে হয় না। তাছাড়া ভারতও সামরিক দিক দিয়ে দুর্বল দেশ নয়। চীনের সমর বিশারদরাই বলেছেন পার্বত্য যুদ্ধে সবচেয়ে বেশি পারদর্শী আমাদের সেনারা। মুহুর্মুহু কামান, মর্টার। কাশ্মীরের বারামুলার পাহাড় সাজলো সাদা ধোঁয়ার মালায়। পাক জঙ্গি ও রেঞ্জার্সদের চিতা সাজালো ভারতীয় সেনা। পার্বত্য লড়াইয়ে ভারত যে বহু যোজর এগিয়ে, পাকিস্তান বুঝেও বোঝে না। কিন্তু তাদের বর্দা বুঝে গেছে, নিজের শত্রুকে পুঙ্খানুপুঙ্খ চেনে চীন। অতীতের পুনরাবৃত্তি আর হবে না। 1962-তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা আগ্রাসন। জবাব ছিল না ভারতীয় সেনার কাছে। সেবার মুখ রক্ষা হয় কূটনীতিতে। 57 বছর পর পরিস্থিতি আর এক নয়। এবার বেচাল করলে জবাব দিতে পারে ভারতও। চীনের সামরিক শক্তির দিকে তাকিয়ে নিজেকে গড়ে পিটে নিয়েছে ভারতীয় সেনা। চীনের পর্যবেক্ষণ হলো, অতি উচ্চতায় যুদ্ধে পারদর্শী, সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে বড় বাহিনী ভারতের। চীনের সেনাবাহিনীর জন্য অস্ত্র, পোশাক ও অন্যান্য সরঞ্জাম তৈরি করে সে দেশের রাষ্ট্রায়ত্ত নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড সংস্থা। এই সংস্থাই বের করে মডার্ন ওয়েপনারি ম্যাগাজিন। পত্রিকার সম্পাদক ওয়াং বৌজি লিখেছেন, এই মুহূর্তে মালভূমি ও পার্বত্য যুদ্ধে পারদর্শী সবচেয়ে বড় বাহিনী আমেরিকা, রাশিয়া বা ইউরোপের কোনো দেশের নেই। সেই বাহিনী রয়েছে ভারতের। চীনের প্রথম সারির সামরিক সরঞ্জাম নির্মাতা, প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বাস্তবায়নে প্রধান হাতিয়ার। তাদের পত্রিকায় ভারতীয় সেনার প্রশস্তি। চীনের হলোটা কি? মজার ব্যাপার হচ্ছে, এই পত্রিকা এর আগে পর্যন্ত শুধু ভারতের নিন্দাই করেছে। এখন শত্রু সেনাকে ধন্য ধন্য করা হচ্ছে কেন, তা অবশ্য জানা নেই। হুয়াং বোঝে আরও লিখেছেন, ভারতীয় পার্বত্য সেনার সব সদস্যই পর্বতারোহণে পারদর্শী। শুধু তাই নয়, বেসরকারি ক্ষেত্র থেকেও সুদক্ষ পেশাদার বহু পর্বতারোহীকে নিয়োগ করেছে ভারতীয় সেনা। চীনের প্রতিরক্ষা বিশেষজ্ঞ এমন তথ্যও দিয়েছেন যা ভারতের বহু সামরিক বিশারদদের জানা নেই। ওই পত্রিকায় দাবি করা হয়েছে, ভারতের 12টি পার্বত্য বাহিনীতে 2 লক্ষের বেশি সেনা রয়েছে, যা পৃথিবীর সবচেয়ে বড় পার্বত্য বাহিনী। 1970-এর পর থেকেই পাকিস্তান ও চীনের সঙ্গে যুদ্ধতে পার্বত্য যুদ্ধের গুরুত্ব বোঝে ভারত। কঠিন পরিবেশে যুদ্ধ করতে সক্ষম এমন বাহিনী গড়ে তোলার উদ্যোগও তখন থেকেই। সিয়াচেন হিমবাহকে বলা হয় পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র। সেখানেও পাকিস্তানের তুলনায় সুবিধাজনক অবস্থান দখল করে রেখেছে ভারতীয় সেনা। চীনা সামরিক পত্রিকায় লেখা হয়েছে, সিয়াচেন হিমবাহে শয়ে শয়ে ঘাঁটি তৈরি করেছে ভারত। 5000 মিটারের বেশি উচ্চতায় প্রায় 7000 যোদ্ধা নিযুক্ত। সর্বোচ্চ পোস্টটি 6749 মিটার উঁচুতে। শুধু তাই নয়, অতি উচ্চতায় যুদ্ধের জন্য ভারতীয় সেনার হাতে কি কি অস্ত্র রয়েছে তারও বিস্তারিত হিসেব দিয়েছে চীনের ওপর সামরিক প্রতিবেদন। বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে হালকা হাউটজার কামান এবং তা বয়ে নিয়ে যেতে চিনুক হেলিকপ্টার রয়েছে ভারতের। ভারতীয় সৈন্যরা উচ্চশক্তি স্নাইপার রাইফেল ব্যবহার করে। যদিও চীনের সামরিক বিশেষজ্ঞদের মতে, ভারতের সেনাবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে নাকি তেমন সমন্বয় নেই। তাই পার্বত্য যুদ্ধের জন্য আলাদা করে অ্যাপাচে হেলিকপ্টার কিনেছে ভারত। সব দেশই প্রতিবেশী সামরিক শক্তির একটু হিসেব রাখে। চীনের গোয়েন্দারা ভারতীয় সেনাবাহিনীর দিকে নজর রাখবে, তাতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে দেশের সামরিক প্রতিবেদনে ভারতের এমন দরাজ প্রশংসা করা হলো কেন? এটাও কি চীনের সামরিক কৌশল? কি চায় বেজিং? সে দেশের সমর বিশারদরা কি নিজের দেশের সেনাকেই সতর্ক করে দিলেন? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। পাকিস্তানকে অল ওয়েদার ফ্রেন্ড বলে চীন। এমন বন্ধুত্ব যে পাকিস্তানকে ঋণের জালে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে ড্রাগন। মার্কিন কৃষ্ণাঙ্গের মতোই পাকিস্তানের অর্থনীতিও আর্তনাদ করছে, আই কান্ট ব্রিথ। পাকিস্তানি নিউজ চ্যানেলগুলো যদি ফলো করেন তাহলে লক্ষ্য করবেন বহু বিশেষজ্ঞ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমেরিকা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে যা দিয়েছে তা অনুদান, আর চীন দিচ্ছে ঋণ। তার সুদও কড়ায় গণ্ডায় আদায় করে নেওয়া হচ্ছে। তবে পাকিস্তানকে নিংড়ে বোধহয় চীনের আর নতুন কিছু পাওয়ার নেই। তাই ভারতকে অস্বস্তিতে ফেলতে নতুন বন্ধু খুঁজে নিয়েছে বেইজিং। আমাদেরই প্রতিবেশী, আপাত শান্ত, আপাত আমাদের দৃষ্টিতে আমাদের বন্ধু নেপাল। চীনের লাগাতার উস্কানিতে এবার নেপালি রাজনীতিকরা হুঙ্কার দিতে শুরু করেছেন। নেপালি সংসদে পাশ হচ্ছে ভারত বিরোধী সীমান্ত মানচিত্র।
কোভিড সংক্রমণ নিয়ে দেশের মাটিতে প্রচণ্ড চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে ভারতের উপর দায় চাপানো নিয়ে সংঘাতের শুরু। ক্রমশ দিল্লির সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে কাঠমান্ডু। গত মাসে ভারতীয় ভূখণ্ডের একটা অংশ নিজেদের মানচিত্রে উল্লেখ করে বিতর্কের বীজ পোঁতে ওলি সরকার। এবার সেই মানচিত্রে শিলমোহর দিল নেপাল পার্লামেন্ট। মানচিত্রে ভারতের উত্তরাখণ্ডে পিথোরাগড় জেলার লিপুলেক, কালাপানি, লিম্পিয়াথুরাকে নিজেদের অংশ বলে দেখিয়েছে নেপাল। বিশেষ অধিবেশন ডেকে মানচিত্রে সংশোধনীতে সায় দিলেন 2/3 নির্বাচিত প্রতিনিধি। বিরোধী আসনে থেকেও ওলি সরকারের পাশে দাঁড়িয়েছে নেপালি কংগ্রেস। নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হয়ে গিয়েছে সংশোধিত মানচিত্র। এবার পাঠানো হবে ন্যাশনাল অ্যাসেম্বলিতে, যেখানে 72 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে প্রতিনিধিদের। ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিল পাস হলে তা চলে যাবে প্রেসিডেন্টের কাছে, আর তারপরই তা সংবিধানে সংযুক্ত করা হবে। তাহলে কি সংঘাতের পথে যেতে চায় কাঠমান্ডু? দিল্লি অবশ্য এই নিয়ে প্রতিক্রিয়ায় সংযত। নেপালের সংসদে সাংবিধানিক সংশোধনী বিল পাস হয়েছে, এ নিয়ে আমরা অবস্থান আগেই স্পষ্ট করেছে। কৃত্রিমভাবে ভূখণ্ড বিস্তারের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, এটা গ্রহণযোগ্য নয়। সীমান্ত নিয়ে বকেয়া ইস্যুতে আলোচনার ক্ষেত্রেও এটা পরিপন্থী। এখন প্রশ্ন উঠছে, কাঠমান্ডুর পিছনে বসে কি আদতে কলকাঠি নাড়ছে চীন? সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে অশান্তির চেষ্টায় কাঠমান্ডু। আলোচনার পথে না গিয়ে কেন সংঘর্ষের পথে নেপাল? ভারত চীন চাপানুতরের মধ্যেই কেন নেপালের বাড়বাড়ন্ত? চীনের মদতেই কি নেপালের উস্কানি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।